চলুন আজ আমরা একটা অসাধারণ যাত্রায় বেরোই ভারতের জীবনরেখা আমাদের গঙ্গা নদীকে জানতে। হিমালয়ের বরফগলা চূড়া থেকে শুরু করে একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত এর যে সফর, সেটা শুধু একটা নদীর বয়ে চলার গল্প নয়, এটা একটা গোটা সভ্যতার গল্প। কিন্তু কখনো ভেবে দেখেছেন এই যে আমাদের জীবন রেখা, এর জন্মটা হয় কিভাবে? হিমালয়ের ঠিক কোন জায়গা থেকে শুরু? চলুন আজ সেই রহস্যের খোঁজেই বেরোনো যাক। তো আমাদের এই সফরটাকে আমরা 4টে ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে দেখব গঙ্গার স্বর্গীয় উৎস, তারপর দেখব সমভূমিতে নেমে এসে এর বিস্তার, এরপর আলাপ করব এর সবচেয়ে বড় সঙ্গী যমুনার সাথে, আর সবশেষে আমরা এর সাথে সাথে যাব একেবারে সাগর পর্যন্ত। আমাদের সফর শুরু হচ্ছে একেবারে উত্তরাখণ্ডের দেবভূমি থেকে। ভাবুন একবার, চারদিকে উঁচু উঁচু পাহাড়, আর তারই মধ্যে দিয়ে ছোট ছোট স্রোত একসাথে মিশে গিয়ে জন্ম দিচ্ছে বিশাল গঙ্গার। ব্যাপারটা কিন্তু খুব মজার। দেখুন, একদম প্রথমে বিষ্ণুপ্রয়াগে বিষ্ণুগঙ্গা আর ধৌলিগঙ্গা মিশে তৈরি হলো অলকান্দা। এই অলকান্দায় কিন্তু মূল স্রোত, যেটা এগিয়ে যেতে থাকে। এরপর নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, এই 3 জায়গায় যথাক্রমে নন্দাকিনী, পিণ্ডার আর মন্দাকিনী এসে মেশে এই অলকান্দার সাথে। আর সবশেষে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গাটা হল দেবপ্রয়াগ। এখানেই অলকান্দার সাথে ভাগীরথীর মিলন হয়, আর তখন থেকেই এর নাম হয় গঙ্গা। এখন প্রশ্ন আসতেই পারে, তাহলে গঙ্গার আসল উৎস কোনটা? অলকানন্দা তো এতগুলো নদীকে নিয়ে আসছে, কিন্তু দেখুন, আমাদের পৌরাণিক বিশ্বাস বা ভৌগোলিক গুরুত্ব দুটো দিক থেকেই কিন্তু গঙ্গোত্রী হিমবাহ থেকে বেরিয়ে আসা ভাগীরথীকেই গঙ্গার মূল উৎস বলে ধরা হয়। আর এই যে ভাগীরথী, পাহাড়ি নদী হওয়ার কারণে এর স্রোত কিন্তু মারাত্মক। এই প্রচণ্ড শক্তিকে কাজে লাগানোর জন্যই এর ওপর তৈরি হয়েছে টিহেরি বাঁধ, যেটা ভারতের সবচেয়ে উঁচু বাঁধ ভাবা যায়। আর তার ঠিক 22 কিলোমিটার দূরেই আছে কোটেশ্বর বাঁধ। এই দুটো বাঁধ মিলেই কিন্তু এই অঞ্চলের বিদ্যুৎ আর জলের চাহিদা মেটায়। বেশ, পাহাড়ের পর্বত গেল। এবার গঙ্গা তার ছোটবেলার ঘর ছেড়ে নেমে আসছে বিশাল সমভূমিতে। আর এখানেই কিন্তু আমরা দেখব তার আসল রূপ, শান্ত কিন্তু বিশাল। কারণ এখন থেকেই তার সাথে একের পর এক উপনদী এসে মিশতে শুরু করবে। এই সমতলে প্রবেশ করার দরজাটা হল হরিদ্বার। এখান থেকেই গঙ্গার তোর কমে আসে, সে শান্ত হয়ে যায় আর চারিদিকে ছড়িয়ে পড়ে। আর বলা যেতে পারে, ঠিক এইখান থেকেই সে হয়ে ওঠে কোটি কোটি মানুষের জীবনের একটা অংশ। আচ্ছা, এবার গঙ্গার বাম দিকের বন্ধুদের সাথে আলাপ করা যাক, মানে যে নদীগুলো উত্তর দিক থেকে এসে সাথে মেশে। যেমন ধরুন রামগঙ্গা, যেটা জিম করবেট ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে আসে। তারপর গোমতী, যার ধারে লখনৌ শহর। সরজু বা ঘরঘরা, যার তীরে অযোধ্যা। আরও আছে গণ্ডক, আর অবশ্যই কোশি নদী, যাকে তো বন্যার জন্য বিহারের দুঃখও বলা হয়। সবশেষে দার্জিলিং পাহাড় থেকে আসা মহানন্দা। মানে প্রত্যেকে এসে গঙ্গাকে একটু একটু করে আরও বড় করে তুলেছে। কিন্তু জানেন, গঙ্গার এই সফরটা কিন্তু একা একা নয়। ওর সাথে সাথেই প্রায় সমান্তরালভাবে হিমালয়ের আরেকটা কোণা থেকে ছুটে আসছে ওর সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ সঙ্গী। হ্যাঁ, আমি যমুনার কথা বলছি। গঙ্গার দীর্ঘতম উপনদী। যমুনোত্রী হিমবাহ থেকে বেরিয়ে প্রায় গঙ্গার পাশ দিয়ে চলতে থাকে সে। তারপর এলাহাবাদ বা আজকের প্রয়াগরাজে এসে দুজনের সেই ঐতিহাসিক মিলন হয়, যাকে আমরা সঙ্গম বলি। যমুনাও কিন্তু একা আসছে না। দক্ষিণ দিক থেকে, মানে মধ্য ভারতের মালভূমি অঞ্চল থেকে চম্বল, বেতওয়া, কেন এই নদীগুলো এসে যমুনার সাথে মিশছে উত্তরপ্রদেশের ইটাওয়া, হামিরপুর, বান্দা এই জায়গাগুলোতে। এদের মধ্যে চম্বল নদীটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এর ওপরে গান্ধী সাগর বাঁধ, রানা প্রতাপ সাগর বাঁধ, জওয়াহর সাগর বাঁধ, কোটা ব্যারেজ এই সবগুলো তৈরি হয়েছে। রাজস্থান আর মধ্যপ্রদেশের মতো শুকনো এলাকায় সেচ আর বিদ্যুতের জন্য এগুলো তো একেবারে আশীর্বাদের মতো। তো সব উপনদীকে সাথে নিয়ে গঙ্গা এখন এক বিশাল রূপ ধারণ করেছে। এবার সে তার শেষ যাত্রার জন্য তৈরি। সাগরে মেশার ঠিক আগে সে নিজেকে ভাগ করে নেবে আর তৈরি করবে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ। এই শেষ পর্বের শুরুটা হয় আমাদের পশ্চিমবঙ্গের ফারাক্কা থেকে। ঠিক এখানেই এসে গঙ্গা দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটা শাখা আমাদের রাজ্যের মধ্যে দিয়ে যায়, আর অন্যটা, মানে মূল স্রোতটা, চলে যায় বাংলাদেশে। যে শাখাটা দক্ষিণ দিকে, মানে আমাদের পশ্চিমবঙ্গের দিকে চলে এলো, সেটার নাম হলো হুগলি। আমাদের কলকাতা শহর তো এই হুগলি নদীর ধারেই। আর এর প্রধান উপনদী হলো দামোদর, যাকে একসময় বাংলার দুঃখ বলা হতো। আর গঙ্গার যে মূল ধারাটা বাংলাদেশে ঢুকে গেল, সেটার নাম হলো পদ্মা। পরে এই পদ্মাই ব্রহ্মপুত্র আর মেঘনার সাথে গিয়ে মেশে। আর এই দুই নদী মিলে, মানে গঙ্গা, পদ্মা আর ব্রহ্মপুত্র মেঘনা, তাদের বয়ে আনা পলি জমিয়ে জমিয়ে তৈরি করেছে এক অবিশ্বাস্য জিনিস, সুন্দরবন। এটা শুধু পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ বা ম্যানগ্রোভ অরণ্যই নয়,
এটা ভারত আর বাংলাদেশ দুই দেশের জন্যই একটা প্রাকৃতিক প্রাচীরের মতো কাজ করে। তাহলে ভাবুন একবার, একটা নদী কিভাবে একটা গোটা সভ্যতার শিরা বা ধমনী হয়ে উঠতে পারে। গঙ্গার এই যাত্রাটা তো শুধু ভূগোল নয়, এর সাথে জড়িয়ে আছে আমাদের সংস্কৃতি, বিশ্বাস, জীবন। কিন্তু শেষ প্রশ্নটা হলো, যে নদী আমাদের এত কিছু দিয়েছে, আমরা কি তাকে রক্ষা করতে পারছি?